আর আজকে যে সেটটা হবে সেট 6, সেটা কিন্তু আলোর শেষ সেট। আলোর সমবর্তন ও অপবর্তনের উপরে যে অধ্যায়টি রয়েছে, তো তার উপরে আমাদের সেট 6-এর যে প্রশ্ন সেইটা আমরা করবো আজকে। তো চলো বেশি দেরি করছি না, আর যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো দেরি করবো না। তো প্রথম প্রশ্ন যেটা সেট 6-এর, সেটা কি বলা আছে? প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন সেট 6-এর, বলছে আলোর সমবর্তন সংক্রান্ত বুস্টারের সূত্রটি লেখো। আলোর সমবর্তন সংক্রান্ত বুস্টারের সূত্র, বুস্টারের সূত্র কি হয় না, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান মাধ্যমের প্রতিসারক মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়। তো এই হচ্ছে আমাদের সমবর্তন বুস্টারের সূত্র। বুস্টারের সূত্রটা কি? সমবর্তন কোণের ট্যানজেন্টের মান প্রতিসারক মাধ্যমের প্রতিসরাঙ্কের সাথে সমান হয়, অর্থাৎ মিউ সমান ট্যান আইপি। আইপিটা হচ্ছে যেখানে সমবর্তন কোণ, এটা হচ্ছে আমাদের প্রথম বুস্টারের সূত্র। এবারে বলা আছে সবুজ আলোর ক্ষেত্রে স্বচ্ছ কেলাসের সংকট কোণ 30 ডিগ্রি হলে কেলাসটির সমবর্তন কোণ কত হবে? তো সেক্ষেত্রে আমাদের সংকট কোণ কত দেওয়া রয়েছে? 30 ডিগ্রি। সংকট কোণ থিটা সি দেওয়া রয়েছে 30 ডিগ্রি। প্রশ্ন কি বলছে? সমাবর্তন কোণ কত? তো সমাবর্তন কোণ আইপি ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা কি জানি না, মিউ ইকুয়ালস টু মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মিউ ইকুয়ালস টু 1/sin θc। তো 1/sin θc-র মান বসিয়ে দিই sin 30, 1/sin 30-র মান হাফ, তার মানে 2। তাহলে মিউর মান কত হলো? 2 হলো। তার মানে অতএব প্রতিসরাঙ্কের সূত্র কি? প্রতিসরাঙ্ক থেকে ট্যানজেন্টের মান সমাবর্তন কোণের সম্পর্ক মিউ সমান ট্যান আইপি। তো এখান থেকে আমরা কি পারবো? মিউর মান 2, মিউর মান 2 মানে ট্যান আইপি। তো এখান থেকে আমরা আইপি বের করে নিতে পারি। আইপি ইকুয়ালস টু কত? ট্যান ইনভার্স 2। তো এই হচ্ছে আমাদের সমবর্তন কোণের মান। কি বলেছে? সমবর্তন কোণ নির্ণয় করো। তো সমবর্তন কোণের মান কত? ট্যান ইনভার্স 2। এবার এই ট্যান ইনভার্স 2 কে যদি তোমরা পয়েন্টে মারি আমরা ডিগ্রিতে, তাহলে 63 ডিগ্রি 30 মিনিট। এই হচ্ছে আমাদের উত্তর। কোণের মান অর্থাৎ আইপি, যা আমরা এটা না করলেও এখানে আইপি সমান আর সমবর্তন কোণ সমান ট্যান ইনভার্স 2, এইটুকুরা করলেই আমাদের হবে। তো এর সঙ্গে আমাদের যে অথবা রয়েছে, অথবার প্রশ্নটা সেট কোশ্চেন 1-এর অথবাতে কি বলা রয়েছে? ব্রুস্টার কোণ কি? ব্রুস্টার কোণের অপর নাম হচ্ছে সমবর্তন কোণটাকেই আমরা ব্রুস্টার কোণ হিসেবে জানি। তো সেক্ষেত্রে ব্রুস্টার কোণের সংজ্ঞা কি হবে? সমবর্তন কোণের সংজ্ঞা যা তাই, যে বিশেষ আপতন কোণের জন্য নির্দিষ্ট প্রতিফলক তল থেকে প্রতিফলিত রশ্মি প্রায় সম্পূর্ণরূপে সমতল সমাবর্তিত হয়, সেই কোণকে ব্রুস্টার কোণ বা সমবর্তিত কোণ বলা হয়। তো এখানে আমার প্রশ্ন ছিল ব্রুস্টার কোণ কাকে বলে? ব্রুস্টার কোণ মানে হচ্ছে সমবর্তন কোণটাকে। তো সমবর্তন কোণ সেক্ষেত্রে কাকে বলা হয়? সেটাই হবে তার উত্তর। সমাবর্তন কোণটা কি বা ব্রুস্টার কোণটা কি না, যে আপতন কোণের জন্য কোনো নির্দিষ্ট প্রতিফলক তল থেকে প্রতিফলিত রশ্মি প্রায় সম্পূর্ণরূপে সমতল সমাবর্তিত হয়, সেই আপতন কোণটাকে বলা হয় ব্রুস্টার কোণ। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এর সঙ্গে কি রয়েছে? এর সঙ্গে রয়েছে আপতন কোণের মান প্রমাণ করো যে আপতন কোণের মান ব্রুস্টার কোণের সমান হলে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির কোণ 90 ডিগ্রি হয়। প্রমাণ করতে হবে আপতন কোণ ব্রুস্টার কোণের যদি সমান হয়, অর্থাৎ সমবর্তন কোণের সঙ্গে যদি সমান হয়, তাহলে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে একটা প্রতিফলক তল প্রতিসারক তল অভিলম্ব টানলাম, কি হয়? এই হচ্ছে আমরা আপতিত রশ্মি, এই কোণটা ধরে নিচ্ছে আপতন কোণে, অর্থাৎ ব্রুস্টার কোণে সে আপতিত হলো, সমতল সমাবর্তিত হলো এই আলোটা। তো এখানে এই আপতন কোণ যা, প্রতিফলন কোণ তাই হবে আইপি। কিছু অংশ প্রতিসৃত হলো। এই প্রমাণ করতে হবে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে 90 ডিগ্রি। এই থিটা, এটাকে থিটা ধরে নিচ্ছি, থিটা সমান 90 ডিগ্রি হবে, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তো সেক্ষেত্রে আমরা কি জানি না, মিউ সমান ট্যান আইপি সমাবর্তন কোণের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি না, মিউ সমান স্নেলের সূত্র থেকে আমরা কি জানি? স্নেলের সূত্র মানে স্নেলের সূত্রানুসারে মিউ সমান সাইন আইপি, মানে সাইন আই বাই সাইন আর। এবারে যেহেতু আপতন কোণ এখানে আইপি, সমাবর্তন কোণ তাহলে সাইন আইপি ডিভাইড বাই সাইন আর। প্রতিসরণ কোণ সমান ট্যান আইপি কে এইভাবে লিখছি, ট্যান মানে সাইন বাই কস, সাইন আইপি ডিভাইড বাই কস আইপি। এবারে উভয় পাশে সাইন আইপি কাটলো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন আর ইকুয়ালস টু কস আইপি, সমাবর্তন কোণের কস মান।
তো এটাকে কি করব, cos আইপি কে লিখছি সাইন অফ 90 মাইনাস আইপি। সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, তো এক্ষেত্রে cos আইপি যেহেতু আছে তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি। সাইন সাইন উভয় পাশে থেকে যদি এলিমিনেট হয়ে যায় তাহলে আর ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আইপি। এবারে কি করব, আইপিটাকে যদি এপাশে আনি তাহলে পজিটিভ হয়ে যাবে, আইপি প্লাস আর ইকুয়ালস টু 90। তো এটা গেল, আইপি প্লাস আর পর্যন্ত আমরা করে রাখলাম। এরপরে কি করব না, এখানে আমার তো দেখাতে হবে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি আর এই যে প্রতিসৃত রশ্মি এদের মধ্যবর্তী কোণ সেটা 90 ডিগ্রি। এটা প্রমাণ করবো কি করে না, এই হচ্ছে অভিলম্ব, এই অভিলম্ব থেকে এই অভিলম্ব পর্যন্ত এই পুরো কোণটা 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির ক্ষেত্রে কটা কোণ রয়েছে 180 ডিগ্রির মধ্যে, আইপি একটা কোণ রয়েছে, থিটা একটা কোণ রয়েছে, আর একটা কোণ রয়েছে, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবারে আইপি প্লাস আর, এই যে আইপি প্লাস আর, আইপি প্লাস আর সমান 90, এই আইপি প্লাস আর এর জায়গায় 90 বসালাম, প্লাস থিটা ইকুয়ালস টু 180। এবারে থিটা সমান কি, থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অর্থাৎ এই যে থিটা কোণটা, এই থিটা কোণ কত বেরোলো, 90 ডিগ্রি কোণ। আর এই থিটাটাকে আমরা কার কার মধ্যবর্তী কোণ ধরেছিলাম, প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণটা থিটা ধরেছিলাম। আমাদের প্রমাণ করতে বলেছিল প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 হবে, এইটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। এই হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। এরপরে 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, 2 নম্বর বলছে একটি একক রেখা ছিদ্র, যে আমরা তোমরা হয়তো বুঝতে পারছো না আমরা কোন সেট ধরে করছি। তো সেটটা আমাদের, যে সেটটা ধরে আমরা কোশ্চেনটাকে সলভ করছি সেই কোশ্চেনটা এতে ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে কোশ্চেনটাকে দেখতে পারো। তো তারপরে সেখান থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো ডেসক্রিপশনে অবশ্যই প্রশ্নটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্রশ্নটাকে নিয়ে তারপরে তোমরা অঙ্কগুলো করবে। আমরা এবারে কোশ্চেন 2 দেখবো। 2 নম্বর কোশ্চেন কি বলছে, 2 নম্বর কোশ্চেন কি বলছে, নাম্বার 2 বলছে একটি একক রেখা ছিদ্রে অপবর্তন গঠনে কেন্দ্রীয় পটির কৌণিক প্রস্থ কিভাবে পরিবর্তিত হয় যখন রেখা ছিদ্রের প্রস্থ হ্রাস পায়, রেখা ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, কম দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়, প্রতি ক্ষেত্রে উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো কেন্দ্রীয় পটির কৌণিক প্রস্থ কিভাবে পরিবর্তিত হবে, কৌণিক প্রস্থ। তো কৌণিক প্রস্থের সূত্র কি, কৌণিক প্রস্থের সূত্র দিকে যদি আমরা দেখি, কৌণিক প্রস্থ ইকুয়ালস টু 2 ল্যামডা বাই ডি। কৌণিক প্রস্থের সূত্র কি, কৌণিক প্রস্থের সূত্র হচ্ছে 2 ল্যামডা বাই ডি বলবো না, এটা রেখা ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, মানে পুরো প্রস্থটা রেখা ছিদ্রের যে প্রস্থ সেটা হচ্ছে এ, 2 ল্যামডা বাই এ। তো এখান থেকে আমরা যদি দেখতে পাই, তো প্রথমে 1 নম্বর কি বলছে, 1 নম্বর বলছে রেখা ছিদ্রের প্রস্থ হ্রাস পাবে। রেখা ছিদ্রের প্রস্থ হ্রাস মানে এ যদি হ্রাস পায়, রেখা ছিদ্রের প্রস্থ মানে এটার মান, এই রেখা ছিদ্রের হ্রাস হচ্ছে এ। তো এ যদি হ্রাস পায় তাহলে এর সাথে কৌণিক প্রস্থের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে কৌণিক প্রস্থ বৃদ্ধি পাবে, কৌণিক প্রস্থ, কৌণিক প্রস্থ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে রেখা ছিদ্র ও পর্দার মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাবে, ডি। ডি যদি এখানে বৃদ্ধি পায়, ডি যদি বৃদ্ধি পায়, ডিটা কি, ডি হচ্ছে রেখা ছিদ্র ও পর্দার মধ্যবর্তী দূরত্ব, তাহলে কৌণিক প্রস্থ, কৌণিক প্রস্থ কমবে, ব্যস্তানুপাতি সম্পর্ক কমবে। আর 3 নম্বর কি, 3 নম্বর বলছে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি ব্যবহার করা হয়, কম তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডাটা কম, ল্যামডা কম, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তাহলে সেক্ষেত্রে কি হবে না, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে কৌণিক প্রস্থের সাথে সমানুপাতিক সম্পর্ক সেটাও কমবে, কমবে। ল্যামডা যদি কমে তাহলে কৌণিক প্রস্থও কিন্তু কি হয়ে যাবে, কমে যাবে। এই হচ্ছে আমাদের উত্তর, এটা হ্রাস পেলে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে কৌণিক প্রস্থও কিন্তু কমে যাবে। 2 নম্বর প্রশ্ন ছিল। 3-এর দাগে কি ছিল, 3-এর দাগে ছিল 3-এর দাগে যে কোশ্চেনটা হচ্ছে, 3-এর দাগের কোশ্চেন বলছে ফ্রনহোফার একক রেখা ছিদ্র অপবর্তন পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল বটির কৌণিক বেধের রাশিমালা প্রতিষ্ঠা করতে হবে। কৌণিক বেধের যে রাশিমালা, কৌণিক প্রস্থ যে রাশিমালা 2 ল্যামডা বাই এ, এই যে রাশিমালাটা এইখানে যে অঙ্কটা আমাদের করা হয়েছে, কৌণিক প্রস্থ 2 ল্যামডা বাই এ, এইটাকে প্রতিষ্ঠা করতে হবে। তা প্রমাণে আমরা এখানে দেখাচ্ছি না, তো সেটা সবার কাছে রয়েছে, বইতে রয়েছে, এবারে প্রত্যেকের স্যারেরা সেখান থেকে টিউশনে করিয়ে দিয়েছে।
স্কুলেও করিয়েছে, তো এই কৌণিক প্রস্থের রাশিমালা কিভাবে হবে সেটা আমরা করছি না। অর্থাৎ একের দাগে প্রশ্নটা যেহেতু থিওরি ভিত্তিক, তো সেই ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা একটা রয়েছে এক্ষেত্রে, সেই প্রতিষ্ঠাটা আমরা করব না, প্রতিষ্ঠা নিজেদেরকে করে নিতে হবে। 2 নম্বর, আর যদি অসুবিধা হয় কৌণিক প্রস্থ যে বুঝতে পারছো না সেই রকম যদি হয় মেসেজ করে জানাবে, আমরা তা পরবর্তীতে ভিডিওতে না হয় আমরা কৌণিক প্রস্থ কিভাবে বার করা হয় তার উপরে একটা ক্লাস নিয়ে নেব। তো 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, ফ্রনহোফার অপবর্তন পরীক্ষায় লাল আলোর ক্ষেত্রে প্রথম অবম বিন্দু অন্য আলোর ক্ষেত্রে প্রথম চরম বিন্দুর ওপর গঠিত হয়। ল্যামডা ড্যাশ এটা বার করতে হবে। আচ্ছা, তখন প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে, এখানে প্রশ্নটা লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর ক্ষেত্রে, লাল আলোর ক্ষেত্রে, লাল আলোর ক্ষেত্রে ল্যামডাটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, 600 ন্যানোমিটার, 600 ন্যানোমিটার। আচ্ছা, অবম বিন্দু শর্ত কি, অবম বিন্দু গঠনের শর্ত, অবম বিন্দু, অবম বিন্দু গঠনের ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে কি হয়, এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, 2n ইন্টু ল্যামডা বাই 2 কাটাকুটি করলে এন ল্যামডা হয়। এই হচ্ছে অবম বিন্দু গঠনের শর্ত। এবারে যেহেতু প্রথম অবম বিন্দু বলেছে, প্রথম অবম বিন্দু, যেহেতু প্রথম অবম বিন্দু বলা আছে, তার মানে n ইকুয়ালস টু 1, তাহলে n ইকুয়ালস টু 1 বসালে a সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা হয়। এবারে অন্য বর্ণের ক্ষেত্রে, অন্য একটা বর্ণ নিতে বলেছে, অন্য আলোর ক্ষেত্রে, অন্য আলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে ল্যামডা ড্যাশটা কত হবে সেইটা বার করতে হবে। অন্য আলো যেটা ফেললে প্রথম অবম বিন্দুর উপরে প্রথম চরম বিন্দু, গৌণ চরম বিন্দু যেটা গঠিত হয় সেইটা। তো সেক্ষেত্রে গৌণ চরম বিন্দু শর্ত কি, গৌণ চরম বিন্দু গঠনের সময়, চরম বিন্দু গঠনের, তার শর্ত কি না, তার শর্ত হচ্ছে দেখো, গৌণ চরম বিন্দু যেহেতু প্রথম অবমের উপরেই চরম হবে, ওই যে আগে যেখানে অবম হয়েছিল সেখানেই চরম হবে, তার মানে থিটাটা একই থাকবে। প্রশ্ন বলা আছে, প্রশ্নে বলেছে প্রথম অবম বিন্দু অন্য আলোর ক্ষেত্রে প্রথম চরম বিন্দুর ওপর গঠিত হয়, তাহলে প্রথম অবম বিন্দু যেখানে গঠিত হলো অন্য আলো ব্যবহার করলে সেই একই কোণে একই জায়গায় গৌণ চরম বিন্দু গঠিত হবে, তার মানে থিটাটা একই থাকবে। সেক্ষেত্রে তাহলে কি লিখতে পারি, এ সাইন থিটা সমান 2n+1 ইন্টু ল্যামডা বাই 2 ইন্টু ল্যামডা বাই 2, যেহেতু এক্ষেত্রে ল্যামডা ড্যাশ তাই ল্যামডা ড্যাশ। এবারে প্রথম চরম বিন্দুর ক্ষেত্রে কি হবে, প্রথম চরম বিন্দু মানে n ইকুয়ালস টু 1 বসাতে বলছে, n ইকুয়ালস টু 1 বসালে কি দাঁড়ায়, n ইকুয়ালস টু 1 বসালে এই a সাইন থিটা, a সাইন থিটা ইকুয়ালস টু, n এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 3/2 ল্যামডা ড্যাশ। এবারে একটু আগে a সাইন থিটা এই যে পেয়েছিলাম, a সাইন থিটা মানে n ল্যামডা, তাহলে এখান থেকে আমরা a সাইন থিটার জায়গায় n ল্যামডা বসিয়ে দিই, n ল্যামডা সমান 3/2 ল্যামডা ড্যাশ। আমাদের বার করতে হবে অন্য আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ড্যাশটা কত, তাহলে এইটাকে ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, বা দিয়ে ল্যামডা ড্যাশ, ল্যামডা ড্যাশ সমান প্রথমের ক্ষেত্রে এ সাইন থিটা সমান, এ সাইন থিটা সমান ল্যামডা, এই যে এ সাইন থিটা সমান ল্যামডা, তো ল্যামডা বসালাম, তো সেক্ষেত্রে কি হবে, ল্যামডা সমান 2 ল্যামডা ডিভাইড বাই 3, 2 ল্যামডা ডিভাইড বাই 3, তাহলে 2 ইন্টু এই ল্যামডা লাল আলোর ক্ষেত্রে কত 600 ন্যানোমিটার ছিল, ডিভাইড বাই 3 কাটাকুটি করলে সমান 400 ন্যানোমিটার। অর্থাৎ যে অন্য বর্ণটাকে আমাকে ব্যবহার করতে হবে এই প্রথম অববিন্দুর উপরেই প্রথম চরম বিন্দু পাওয়ার জন্য, সেক্ষেত্রে যে আলোটা ব্যবহার করতে হবে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার হতে হবে, 400 ন্যানোমিটার। n ইকুয়ালস টু 1 বসে এইটা পেয়েছিলাম, এখানে n ইকুয়ালস টু এইটা বসাচ্ছি, পাচ্ছি এইটা a sin থিটা মানে ল্যামডা, এই যে a sin থিটা সমান ল্যামডা এর জায়গায় ল্যামডা বসানো হবে, এই ল্যামডা মানে ক্যালকুলেশন করলে এইটা, যে অর্থাৎ লাল আলোর পরিবর্তে আমাকে কোন আলোটা ব্যবহার করতে হবে, কত তরঙ্গ দৈর্ঘ্যের, 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে যেখানেই অবম তৈরি হয়েছিল সেখানেই আবার গৌণ চরম তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 3-এর দাগের প্রশ্ন।
তো 3-এর দাগে আর একটা প্রশ্ন আছে, 3-এর আলোর সমবর্তন কাকে বলে? তো তোমরা সবাই জানো আলোর সমবর্তন কাকে বলে। আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের উপর কোনো একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে যদি সীমাবদ্ধ করা হয়, তাহলে সেই ঘটনাকে সমবর্তন বলে। তো এটা সবাই জানো তোমরা, সেক্ষেত্রে আর বলছি না। এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 4-এর দাগের কোশ্চেন। 4-এর দাগের কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা প্রশ্নটা পেতে চাও অবশ্যই ডেসক্রিপশনে দেখতে পাবে, সেখানে প্রশ্নটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে প্রশ্নটা ডাউনলোড করতে পারবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী যে সেট কোয়ান্টাম, সেখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের আসবে পরীক্ষার জন্য। যারা এইচএস 4th সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টামের উপরে যে ক্লাসটা করানো হবে বা যে আমরা সেটটা করাবো, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কোয়েশ্চেন সেট করাবো, তো কয়েকদিনের মধ্যেই সেই কোয়ান্টামের সেট আসবে। তো অবশ্যই যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যেতে পারে। এই হলো। এরপরে চলো, এরপরে শেষ প্রশ্ন আমাদের 4-এর নম্বর 4-এর দাগের প্রশ্ন। কি বলা হচ্ছে সেখানে? খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 4-এর দাগে, 4-এর দাগে 1 নম্বর প্রথমে কি বলছে, রোদ চশমায় পোলারয়েড ব্যবহার করা হয় কেন? 1 নম্বর প্রশ্ন, রোদ চশমায় পোলারয়েড ব্যবহার করা হয় কেন? কারণ চোখে আগত আলোর তীব্রতা কমানোর জন্য ব্যবহার করা হয়, যাতে চোখের পক্ষে আরামদায়ক হয়। চোখে যে আগত আলোটা আসছে সেইটাকে, তার তীব্রতা কমানোর জন্য পোলারয়েড ব্যবহার করা হয় রোদ চশমা অর্থাৎ সানগ্লাসে। সেক্ষেত্রে কমালে কি হবে, তীব্রতা যদি কমে তা চোখের পক্ষে খুব আরামদায়ক হয়, সেই জন্য আমরা রোদ চশমায় বা সানগ্লাসে পোলারয়েডটাকে ব্যবহার করে থাকি। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে, মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সমবর্তন কোণের সম্পর্ক কি? মাধ্যমের প্রতিসরাঙ্কের সাথে 2 নম্বর বলছে প্রতিসরাঙ্কের সাথে সমবর্তন কোণের সম্পর্ক মিউ সমান tan আইপি। এইটা হচ্ছে প্রতিসরাঙ্কের সাথে সমবর্তন কোণ, প্রতিসরাঙ্ক মিউ, আইপি হচ্ছে সমবর্তন কোণ, মিউ সমান tan আইপি। এটা হচ্ছে প্রতিসরাঙ্কের সাথে সমবর্তন কোণের সম্পর্ক। 3-এর দাগের প্রশ্ন কি বলছে? খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। 3-এর দাগের প্রশ্ন বলছে, একগুচ্ছ অসমবর্তিত আলোকরশ্মিকে 3টি সমবর্তিত পাত, 3খানা সমবর্তিত পাত থাকবে, সমবায়ের উপর আপতন ঘটানো হলো, 3খানা সমবর্তিত পাত রয়েছে। এক্ষেত্রে এখানে প্রতিটি পাতের সরলাক্ষ যদি তার পূর্বের পাতের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থান করে, তাহলে কত ভগ্নাংশের আলো নিঃসরণ করবে, অর্থাৎ একদম শেষে কত আলোর তীব্রতা সেটা বেরোবে। মেলাসের সূত্র আমরা প্রয়োগ করব। তো প্রথমে যে অসমবর্তিত আলোর মনে করি অসমবর্তিত অসমবর্তিত আলোর তীব্রতা সমান I0। এটা প্রথমে যে অসমবর্তিত আলোটা আসছে তার তীব্রতা হচ্ছে I0। এবারে তার সামনে প্রথম সমবর্তককে বসানো হয়, এইরকম আলোটা যাচ্ছে এদিকে I0 তীব্রতা নিয়ে, তো প্রথম সমবর্তক বসিয়ে দেওয়া হয়েছে। তো সমবর্তক বসালে কি হবে, অসমবর্তীকে সমবর্তিত করবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেক্টরটাকে মিস করে দেবে, বন্ধ করে দেবে। তো সেক্ষেত্রে যে আলো তীব্রতা নিয়ে যাচ্ছিল, একটা কম্পন ভেক্টরকে, একটা কম্পনকে বন্ধ করে দিতে এপাশে যে আলোটা নির্গত হবে সেটা প্রাথমিক যে তীব্রতা নিয়ে যাচ্ছিল তার অর্ধেক। তাহলে প্রথমে তীব্রতা কত নিয়ে গেছিল অসমবর্তিত I0, তাহলে ওপাশে যেহেতু একটা তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা মিস হয়ে যাচ্ছে, সমবর্তিত হয়ে যাচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে সেটা অর্ধেক তীব্রতা নিয়ে ওপাশে বেরোচ্ছে। তাহলে প্রথম সমবর্তক দ্বারা প্রথম সমবর্তকের পর সমবর্তকের ক্ষেত্রে প্রথম সমবর্তকের ক্ষেত্রে যে আলোটা ওপাশে বেরোবে তার তীব্রতা I1 সমান, আমরা জানি, আমরা মেলাসের সূত্র প্রয়োগ করব। মেলাসের সূত্র কি? মেলাসের সূত্র I ইকুয়ালস টু I0 cos স্কয়ার থিটা, এই সূত্র ব্যবহার করব আমরা। তো I1 ইকুয়ালস টু I0, যেহেতু এখানে অর্ধেক, তাহলে I0/2। প্রথমে I0 নিয়ে যাচ্ছিল সমবর্তকের পরে ওপাশে, যেহেতু একটা তড়িৎ ক্ষেত্র ভেক্টর যেহেতু মিস হয়ে যাচ্ছে, একটা অংশ বন্ধ হয়ে অপর একটা অংশ যাচ্ছে, অর্ধেক অংশ সেখানে গেল, অর্থাৎ তীব্রতাটা অর্ধেক হলো। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় সমবর্তকের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, দ্বিতীয় সমবর্তকের ক্ষেত্রে যে তীব্রতা নিয়ে গেছিল আর যেটা নির্গত হবে, এখানে আর একটা সমবর্তক 30 ডিগ্রি কোণে রয়েছে।
তো সেক্ষেত্রে এখানে কত আলো তীব্রতা এসে পড়েছে না I0/2 এই তীব্রতা নিয়েছে যে I1 সমান, এটা I1, এই I1 এর মানটাই হচ্ছে I0/2, I1 আপতিত হয়ে এখানে পড়েছে, এই I1 এর মান কত I0/2, তাহলে এই আলোর তীব্রতা নিয়ে এখানে পড়লো, তাহলে যেটা নির্গত হবে তার তীব্রতা I2 সমান I1 স্কোয়ার কস স্কোয়ার থিটা, থিটা মানে 30 ডিগ্রি কোণে রাখতে বলছে, কস স্কোয়ার থিটা। তো I1 মানে কত, এই যেটা I1 স্কোয়ার নয়, সরি ভুল লিখে ফেলেছি, I1 ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি। তো I1 মানে কত, I1 মানে হচ্ছে I0/2 ইন্টু কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার 30 মানে √3/2 তার হোল স্কোয়ার, তার মানে কি দাঁড়াবে সরল করলে I0/2 ইন্টু 3/4 মানে 3I0 ডিভাইড বাই 8, এই পরিমাণ আলোর তীব্রতা এখান থেকে বের হয়ে গেল I2। তৃতীয় সমাবর্তকের উপরে I2 আলোর তীব্রতা পড়ছে, এখানে তৃতীয় সমাবর্তক রেট তার উপরে পড়ছে। তো তৃতীয় সমাবর্তকের ক্ষেত্রে কি হবে, তৃতীয় সমাবর্তকের ক্ষেত্রে যে আলোটা নির্গত হবে এবং সব থেকে শেষে যে আলোটা নির্গত হবে তৃতীয় সমাবর্তকের পরে, সেক্ষেত্রে I3 ইকুয়ালস টু I2 cos স্কোয়ার 30। I2 মানে কত, I2 মানে হচ্ছে 3I0/8 ইন্টু কস স্কোয়ার 30 মানে √3/2 তার হোল স্কোয়ার সমান কি 3I0/8 ইন্টু √3 হোল স্কোয়ার মানে 3 ডিভাইড বাই 2 স্কোয়ার মানে 4, 9/32 ইন্টু I0। তাহলে প্রথমে কত ছিল আপতিত রশ্মির অসমবর্তিত আলোর তীব্রতা ধরেছিলাম I0, প্রথমে যেটা যাচ্ছিল সেটা I0, পরে তিনজনের পরে যেটা বেরোচ্ছে নির্গত হয়েছে সেটা 9/32 অংশ। কত, প্রথমে যে আলোটা পড়ছিল তার তীব্রতার 9/32 অংশ সে নির্গত হবে। এই হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন ছিল কি না কত ভগ্নাংশের আলো নিঃসরণ ঘটবে, তিনটে সমাবর্তকের উপর আপতিত হলে একদম শেষে কত ভগ্নাংশের আলো এখান থেকে বার হবে, কত ভগ্নাংশের আলো না 9/32 ভগ্নাংশের আলো প্রথমে যে আলোটা পড়ছিল I0 তার 9/32 অংশ কিন্তু নিঃসরণ ঘটবে। এই ছিল আমাদের 4 দাগের প্রশ্ন। এর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, 4 দাগের প্রশ্নেই অথবা আর একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা এখন করবো। ওটাই হচ্ছে আমাদের কোশ্চেন সেটের শেষ প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট এই 4 দাগের প্রশ্ন যেগুলো রয়েছে, আলোর সমবর্তন এবং অপবর্তনের উপর যে সেট আমরা করছি সেইটা শেষ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। অথবা 4 অথবা, এই প্রশ্নটার সঙ্গে যে প্রশ্নটা আমরা কমপ্লিট করলাম তার সঙ্গে অথবা দেওয়ার একটা কোশ্চেন রয়েছে, অথবা কোশ্চেনটা করলেই আমাদের এই সেটটা আমাদের শেষ হবে। খুব ইম্পর্টেন্ট আলোর শেষ সেট, যারা আগের সেটগুলো দেখোনি তারা দেখে নেবে, 1 2 3 4 5 পর্যন্ত করা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। তো এখান থেকে আমরা আলোর 6 নম্বর সেট অর্থাৎ লাস্ট সেটটা আমরা করছি। তো সেখানে কি বলছে এবারে 4 দাগের এই অথবা, 4 অথবা এখানে কি বলছে প্রশ্ন, 4 অথবার প্রথম, সমাবর্তন কোণ ও সংকট কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, সমাবর্তন কোণ এবং সংকট কোণের মধ্যে প্রতিষ্ঠা। আচ্ছা, সমাবর্তন কোণ আইপি, তার সঙ্গে প্রতিসরাঙ্কের সূত্র মিউ সমান tan আইপি। আবার সংকট কোণ থেকে জানি প্রতিসরাঙ্ক মিউ সমান 1/sin θ, সংকট কোণ থেকে, তাহলে মিউর জায়গায় 1/sin θ সমান tan আইপি। tan আইপি মানে আমরা একটু ঘুরিয়ে লিখছি, tan আইপি ইকুয়ালস টু tan আইপি সমান 1/sin θ মানে কোসেক θ। তাহলে কি বলবো, আইপি সমান কি হবে, tan কে পাশে পাঠিয়ে দিলে tan ইনভার্স কোসেক θ। এই হচ্ছে সাইন, এই যে θ মানে সংকট কোণ, আইপি হচ্ছে সমাবর্তন কোণ, এই হচ্ছে সমাবর্তন কোণ এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক। এই গেল 2 নম্বর। 2 দাগের প্রশ্ন কি বলছে, 2 দাগে এই 4 দাগের অথবারই 2 কি প্রশ্ন আছে সেক্ষেত্রে বলছে একটি আলোকরশ্মি বায়ু থেকে স্বচ্ছ মাধ্যমে সমাবর্তন কোণে আপতিত হলো, সমাবর্তন কোণ অর্থাৎ আইপি কোণে আপতিত হলো, প্রতিসরণ কোণ আর ও সংকট কোণ θ এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। সমাবর্তন কোণে আপতিত হয়েছে অর্থাৎ আইপি কোণে আপতিত হয়েছে, তাহলে প্রতিসরণ কোণটা যেটা আর এবং সংকট কোণ যে θ তাদের মধ্যে সম্পর্ক কি হবে না, সমাবর্তন কোণের ক্ষেত্রে
সমবর্তন কোণে আপতনের ক্ষেত্রে, আলোক রশ্মি যখন সমবর্তন কোণে আপতিত হয়, আপতনের ক্ষেত্রে সমবর্তন কোণে আপতিত হলে সেক্ষেত্রে সমবর্তন কোণ আইপি প্লাস প্রতিসরণ কোণ আর ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। একটু আগে আমরা কোনো একটা অঙ্কটে আমরা সেটা দেখেছিলাম। তো এখান থেকে আমরা যেটা বার করে নেব সেটা হচ্ছে আইপি সমান 90 ডিগ্রি মাইনাস আর, উভয় বর্ষে যদি আমরা সাইন যোগ করে দিই, অ্যাড করে দিই, সাইন আইপি ইকুয়ালস টু সাইন 90 মাইনাস আর, তাহলে সাইন আইপি যা কি দাঁড়াবে, সাইন আইপি মানে দাঁড়াবে হচ্ছে কস আর, সাইন আইপি ইকুয়ালস টু কস আর। তো এইটা আমরা চলে যাচ্ছি যে এইখানে, এই উপরে এইখানে করছি। তো স্নেলের সূত্র কি বলছে, কারণ আমাদের সংকট কোণে যেতে হবে। স্নেলের সূত্র অনুসারে মিউ সমান সাইন আই বাই সাইন আর। এবারে যেহেতু এখানে আপতন কোণ সমবর্তন কোণ, তাই সাইন আইপি বাই সাইন আর। তো সাইন আইপি মানে কি, সাইন আইপি মানে কস আর, একটু আগে দেখেছি। তাহলে সাইন আইপির জায়গায় কস আর বসালাম, নিচে সাইন আর বসালাম। আচ্ছা, মিউ সমান সংকট কোণ যদি থিতাসি হয়, এবারে সংকট কোণ সেটা কত না, সংকট কোণ আমরা ধরে নিচ্ছি থিটাসি। তাহলে সেক্ষেত্রে এই মিউ সমান কি হয় না, মিউ সমান হয় 1 বাই সাইন থিটাসি। তার মানে অতএব মিউর জায়গায় কি বসাবো, 1 বাই সাইন থিটাসি সমান কস আর ডিভাইড বাই সাইন আর। উল্টে দিই, এটা উল্টে দিলে কি হবে, আমরা যদি এটাকে সাইন থিটাসি করে দিচ্ছি, উল্টে দিলে এটাকে উল্টে দিতে হবে, সাইন আর বাই কস আর। হ্যাঁ, তুই না উল্টেও করা যায়, সাইন আর বাই কস আর কে আমরা বলতে পারি ট্যান আর। হলো, তাহলে এখান থেকে আর সমান কি হবে, আর সমান ট্যান কে যদি এপাশে পাঠিয়ে দিই, ট্যান ইনভার্স সাইন থিটাসি। এই হচ্ছে প্রতিসরণ কোণ আর, আর এই হচ্ছে সংকট কোণ থিটাসি, এদের মধ্যে সম্পর্ক। এই হচ্ছে আমাদের 2 নম্বর 4 দাগের অথবা 2 নম্বর প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 দাগে যে 4 দাগে যে কটা প্রশ্ন রয়েছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মারাত্মক। তাই প্রশ্নটা ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে আগে নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে অসুবিধে হলে বলবে। আর অন্য কোথাও যদি থিওরিটিক্যালি কোনো প্রশ্ন থাকে বা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে মেসেজ করে জানাবে আমাদের, সেই টপিকটার উপরেই আমরা ক্লাস করব। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। পরের যে আমাদের সেট কোয়ান্টামের উপরে তা আসবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো।